আমি মনে করি জামাতের ব্যাপারে একটা মিস ট্রায়াল হয়েছে, একটা বিচারিক হত্যাকাণ্ড জামাতের লোকজনের উপর চালানো হয়েছে। যে বিচার নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন ছিল, দেশে বিদেশে প্রশ্ন ছিল। সেই ট্রায়ালের মধ্য দিয়ে পুরো আলোচনার মধ্যে গণ অভ্যুত্থান মিসিং। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেটা হয় সমাজের সোশ্যাল কন্ট্রাক্ট যেটা সেটা চেঞ্জ হয়ে যায়। ফলে ওনারা যেই প্যারাডাইম থেকে জামাত এবং আওয়ামী লীগকে একা করে দেখতেছে সেই প্যারাডাইমটা চেঞ্জ হয়ে গেছে, মাঝখানে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। দ্যাট ইজ দ্য মিসিং পয়েন্ট। তারপরেও জামাত এবং আওয়ামী লীগের ব্যাপারে সম্পর্কটা কি দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে কার হাত ধরে? আপনার জিয়া রহমানের সর্বদলীয় গণতন্ত্র প্রবর্তনের ব্যাপারটা বাদ দিলে আপনার 96 সালে আওয়ামী লীগ জামাতের যৌথ আন্দোলনের ফসলিত আওয়ামী লীগের গভর্নমেন্ট। তার মানে আওয়ামী লীগের সাথে জামাতের একটা সতীনের সখ্যতা আছে। তো দুইটা একই ধারার রাজনীতি করে, দুইটা ইডিওসেন্ট্রিক রাজনীতি করে। সতীনের সখ্যতা কীরকম? সেটা হলো জামাত আওয়ামী লীগের মতো সর্বব্যাপী হয়ে উঠতে চায়, আর আওয়ামী লীগ জামাতের মতো সুশৃঙ্খল হইতে চায়। দুইটার মধ্যে দুইটা ল্যাকিংস, দুইটা ঘাটতি। ফলে কিন্তু বাই দিস টাইম জামাতই এখানে আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে, সেটা তো আজকে নতুন না। আপনার 96 সালের আগে 86 সালে যখন কেউ এরশাদের সাথে যাবে না, তারা কিন্তু চলে গেছিল, যদিও পরে সেটা টিকে নাই বেশি দিন। তারপরে 96 সালে সর্বশেষ এটা জামাতের নেতা কামরুজ্জামানের বই আপনি যদি দেখেন, যে ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ, সেখানে যেটা এই কিছুদিন আগে বের হয়েছে অভ্যুত্থানের পরে, সেখানে সে স্পষ্ট লিখতেছে জামাতের এই পলিসিগুলো ভুল ছিল। ফলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনকারী দলটা হলো জামাত। এবং এখনও পর্যন্ত এখন আপনি দেখেন জামাত যা না, জামাতের উপর ধরেন জামাতকে একটা এই 71-এ জামাতের যে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থাকা যেটা, সেই পজিশনটাকে ব্যবহার করে সব জায়গায় জামাত শিবির আতঙ্ক খোঁজার মধ্য দিয়ে, সমাজকে বিভক্ত করার মধ্য দিয়ে আজকে জামাতকে সমাজে মেইন স্ট্রিম করে ফেলা হয়েছে। এটা কে করছে? এটা আওয়ামী লীগই করছে। ফলে এই দুইটা দল সবসময় একটা আরেকটাকে পরিপুষ্ট করে গেছে, যার রেজাল্ট আকারে এবং গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, যেহেতু গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ছাড়া সমস্ত দল অ্যাক্টিভ ছিল, শরিক ছিল, ফলে তারা গণঅভ্যুত্থানে পার্ট হয়ে গেছে। গণঅভ্যুত্থানে পার্ট হয়ে যাওয়ার মধ্যে দিয়ে যেটা আমি বললাম, এই যে নতুন হিস্ট্রিসিটি, নতুন রিয়ালিটির মধ্যে আপনি আর এখন ওই আওয়ামী লীগের ওই লেন্স দিয়ে জামাতকে আর দেখতে পাচ্ছেন না, সম্ভব না। তার মানে জামাতের এই যে রাজনীতিরা, এইটার বিরোধিতা করা যাবে না তা না, অবশ্যই করা যাবে, আমরা নিজেও করি। যে কিন্তু জামাতের বিরোধিতা করলে সমস্যা হলে জামাত অকথ্য ভাষায় গালাগালি করে, 1000 ভোট আইডি নামাই দেয়, এটা একটা সমস্যা। দেখুন জামাত এখন 5 তারিখের পরে, অভ্যুত্থানের পরে জামাতের রাজনীতি জামাত চেঞ্জ করার চেষ্টা করছে। আমি দুইটা দিক থেকে এই আলোচনাটা বোঝার চেষ্টা করতে চাই। একটা হলো জামাতের যে পলিটিক্যাল ইসলাম, যেটাকে মডারেট ইসলাম বলে, সেই মডারেট ইসলাম থেকে তারা পোস্ট ইসলামিজমের দিকে যাত্রা শুরু করছে। পোস্ট ইসলামিজমে যেটা হয় সেটা হলো আসিফ বায়াত, বিখ্যাত ইরানিয়ান আমেরিকান ফিলোসফার, তার একটা 90 দশকে এটা নিয়ে কাজ করছে তারা। এটা লম্বা আলোচনা, শর্ট করে করি। পোস্ট ইসলামিজম করে কি, ইসলামটা রাখে কিন্তু এটার একটা সেকুলারাইজেশন ঘটায়। দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, কিন্তু শিবির নামে জিতে নেই, ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ, কিন্তু সেখানে ধরেন সে সামনে আনতেছে একটা ইনক্লুসিভ জায়গা, নারীদেরকে দেখবেন যে কীভাবে সামনে আনতেছে। সেখানে তার পর্দার বিধান নিয়ে কিন্তু সমস্যা নেই। এই যে সেকুলারাইজেশন অফ ইসলাম, এইটা হলো পোস্ট ইসলামিজমের একটা নোশন করার মধ্য দিয়ে এইবার তাকে রাজাকার ট্যাগ দিয়ে আপনি এতদিন অত্যাচার করছেন, করছেন। ফলে যে ছেলেটা তাকে ধরেন রাজাকারের পক্ষেই ভোট দিল, ভোট দিয়ে ধরেন নির্বাচিত করলো, সে সকালবেলা ঘুম থেকে উঠে রায়ের বাজারে যে হাজির হয়ে গেছে। তার মানে সে কিন্তু মুক্তিযুদ্ধের সাধনার রাজনীতি করতেছে আবার। তার মানে পোস্ট ইসলামিজমের এই নোশনটা দুই দিক থেকে তারা করতেছে। একটা হলো ইসলামের একটা সেকুলারাইজেশন ঘটাচ্ছে, আর হলো সেকুলার ফিল্ড যেটা আপনি ইনট্যাক্ট রাখতেছেন, সেই সেকুলার ফিল্ডের যে ইমোশন, এটাকে সে গ্র্যাপস করতেছে। রনি ভাই, সেটা বিশ্লেষণ সেই জায়গায়